ওকে, আজকে আমরা আলোচনা করব আমাদের 3 নম্বর পরমাণু মডেল। সেটা হচ্ছে যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। ওকে, এটা হচ্ছে তোমাদের বইয়ের 2.1 নাম্বার টপিক আর কি। আচ্ছা, এই মডেলটা তোমার কোনো একজন বিজ্ঞানীর দেওয়া মডেল না। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা এর আগের দিনে যে জেনে আসছি, অর্থাৎ প্রিভিয়াস যতগুলো তোমার পরমাণু মডেল ছিল, অর্থাৎ যতজন বিজ্ঞানী এই পরমাণু রিলেটেড জিনিসপত্র নিয়ে আলোচনা করছে, সবার দেওয়া যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলোর একটা কম্বিনেশন। এবং বলা হয়ে থাকে এটাই হচ্ছে তোমার সবথেকে আধুনিক পরমাণু মডেল। এটা হচ্ছে তোমার সবথেকে আধুনিক পরমাণু মডেল, কোয়ান্টাম বলবিদ্যা। এবং এইটাই হচ্ছে যে এটার উপরেই বর্তমানে মনে করে সব কিছু চলতেছে, গবেষণা থেকে শুরু করে সব কিছু। এটা হচ্ছে তোমার সব থেকে আধুনিক। ওকে, তো এই মডেলের ভিতর বেশ কয়েকটা জিনিস তোমার অন্তর্ভুক্ত আছে। তো আমরা আগে সেই জিনিসগুলো একটু হালকা করে আলোচনা করে নিই। 1 নাম্বার, তোমার এই মডেলটা যে দেওয়া হয়েছে, মডেলটার মধ্যে নেওয়া হয়েছে রাদারফোর্ড থেকে, অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড যে নিউক্লিয়াস আবিষ্কার করছেন সেই জিনিসটা। অর্থাৎ আচ্ছা, তো আমরা কি নিলাম যে রাদারফোর্ড থেকে যে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস আছে এই জিনিসটা নিচ্ছি। দ্বিতীয় নিয়েছি বিজ্ঞানী বোর বলছিল যে শক্তি স্তরের কথা, অর্থাৎ শক্তি স্তরের ধারণা বা অরবিটের ধারণা নিয়েছি আমরা এই কোয়ান্টাম বলবিদ্যার মধ্যে। 3 নম্বরে ডি বগলি যে তোমার বলছিল যে ইলেকট্রন হচ্ছে যে কখনো কণার মতো আচরণ করে, কখনো কি তরঙ্গের মতো আচরণ করে, অর্থাৎ দ্বৈত ধর্ম, অর্থাৎ ইলেকট্রনের মধ্যে কণা ধর্মও আছে আবার তরঙ্গ ধর্মও আছে। তিনি এটা কোন সূত্রের মাধ্যমে প্রকাশ করছিলেন বলো তো? যে তোমার হচ্ছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, এই যে সূত্রটা দিয়েছিলেন, এটা হচ্ছে তোমার কি ডি বগলি সূত্র। তারপর হচ্ছে কি শ্রোডিঞ্জারের তরঙ্গ বলবিদ্যার সমীকরণ, ওই যে আমরা একটা বড় সমীকরণ দেখছি গত ক্লাসে, সেই সমীকরণটা। এবং এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইটার উপর ভিত্তি করেই মূলত হচ্ছে কি এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলটা দাঁড়ায়। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, তারপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয় নীতি। অনিশ্চয় নীতি বলতে যে আমরা কখনো বলতে পারবো না অবস্থান নির্ণয় করতে, মানে পরমাণুর কক্ষপথের ভিতর ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে গেলে ভরবেগ নির্ণয় করতে পারবো না, আবার ভরবেগ নির্ণয় করতে গেলে অবস্থান নির্ণয় করতে পারবো না। তো এই কয়েকটা জিনিসের হচ্ছে যে কম্বিনেশনই হচ্ছে আমাদের কি, কম্বিনেশন হচ্ছে যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। ঠিক আছে? ওকে ওকে, আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম? যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। তো কোয়ান্টাম সংখ্যা নামে আমরা একটা টার্ম পাবো। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? দেখো যে আমরা কি নিয়ে আলোচনা করতেছি, মূলত পরমাণু মডেল, তাই না? তো পরমাণু মডেলে কী হয় যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিক দিয়ে ঘুরতে থাকে। এখন কিভাবে ঘুরতে থাকে আমরা আগে জানছি যে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে এবং নির্দিষ্ট শক্তি স্তর দিয়ে ঘুরে। এখন এই জিনিসটা এক্স্যাক্ট কীভাবে ঘুরে আমরা কিন্তু এটা জানি না, ঠিক আছে? এক্স্যাক্ট কীভাবে ঘুরে আমরা কিন্তু এই জিনিসটা জানি না। তো কোয়ান্টাম বলবিদ্যায় করা হয়েছে কি, যে ওই ইলেকট্রনের যে বিন্যাসটা আছে, হ্যাঁ, ইলেকট্রনের অর্থাৎ পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কীভাবে ঘুরতেছে না ঘুরতেছে, অর্থাৎ কক্ষপথের আকার কীরকম, তারপর কক্ষপথের আকৃতি কীরকম, আমরা হচ্ছে যে কোথায় এই জিনিসগুলো পাবো, অর্থাৎ ইলেকট্রনগুলো কোন দিক থেকে কীভাবে ঘুরতেছে না ঘুরতেছে, অর্থাৎ এই জিনিসগুলো যে জিনিসের মাধ্যমে এই জিনিসগুলো হচ্ছে কি যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা বর্ণনা করতে পারবো। কীরকম? তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি, যে কোয়ান্টাম সংখ্যা কী কী নির্দেশ করে? যে আকার, ঠিক আছে, শক্তি স্তরের আকার, আকৃতি, কক্ষপথের দিক বিন্যাস। তার মানে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে কী কী নির্দেশ করবে? যে ওই শক্তিস্তর বা কক্ষপথের আকার কীরকম হবে, হ্যাঁ, তারপর ওই কক্ষপথের আকার কীরকম হবে, ওই কক্ষপথের আকৃতি কীরকম হবে,
ঠিক আছে? ওই কক্ষপথের দিক বিন্যাস কীরকম হবে, দিক বিন্যাস বলতে বোঝাইছে যে কক্ষপথগুলো কীভাবে থাকবে না থাকবে এই জিনিসগুলো। তো এই তিনটা সংখ্যা, কক্ষপথের আকার একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, আকৃতি একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, কক্ষপথের দিক বিন্যাস একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তো এই তিনটা রাশিই হচ্ছে তোমার কি কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? এই তিনটা রাশিকে কী বলা হয়? কোয়ান্টাম সংখ্যা। এছাড়া চতুর্থ আরেকটা জিনিস আছে, ঠিক আছে? চতুর্থ আরেকটা জিনিস আছে, এই তিনটাকে প্রধান বলা হয়। এই তিনটা হচ্ছে তোমার প্রধান, ঠিক আছে? তো এই তিনটা প্রধান। এছাড়া আরেকটা জিনিস আছে, ঠিক আছে? আরেকটা জিনিস আছে যে সেটা হচ্ছে তোমার ইলেকট্রনের ঘূর্ণন। ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন, এই যে চারটা জিনিস, এটা আরেকটা জিনিস। তো এই চারটা রাশি যে সংখ্যাগুলোর মাধ্যমে তোমার ব্যাখ্যা করা হয়, সেই সংখ্যাগুলোই হচ্ছে তোমার কি কোয়ান্টাম সংখ্যা। এর মধ্যে তিনটা হচ্ছে প্রধান আর একটা হচ্ছে তোমার অপ্রধান বলতে পারো। তবে মেইনলি মূলত হচ্ছে যে কি এই চারটা সংখ্যাই হচ্ছে কি আমাদের কোয়ান্টাম সংখ্যা। তো এই চারটা সংখ্যার আবার হচ্ছে যে আমরা কিছু প্রতীক দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? কোয়ান্টাম এই চারটা জিনিসকে এই চারটা প্রতীকের মাধ্যমে হচ্ছে প্রকাশ করি। সেগুলো হচ্ছে কি এন, এল, এম আর একটা হচ্ছে এস। ওকে, মানে এই চারটা জিনিসকে চারটা প্রতীক দ্বারা প্রকাশ করি। এন দ্বারা কি করা হয় বলতো? এনকে বলা হয় যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপর এল হচ্ছে কি অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এম হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর এস হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? তো আমরা এই চারটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। হ্যাঁ, এই কোয়ান্টাম সংখ্যাগুলো দিয়েই কিন্তু তোমার হচ্ছে যে কোয়ান্টাম বলবিদ্যা ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে? তার মানে কোয়ান্টাম সংখ্যাগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে যে কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কী করা হচ্ছে, তাই না? কারণ আমরা মেইনলি আলোচনা করতেছি কি নিয়ে, যে একটা পরমাণু মডেল নিয়ে। কী পরমাণু মডেল? কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। তো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল কী করবে? যে একটা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কীভাবে ঘুরতেছে না ঘুরতেছে এই জিনিসগুলো ব্যাখ্যা করবে। তো আবার সেই কোয়ান্টাম বলবিদ্যা বুঝতে গেলে আমাদের কি এই চারটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে হবে। এই চারটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তুমি যদি জানো তাহলেই বলতে পারবা যে আসলে ইলেকট্রনগুলো কীভাবে ঘুরতেছে, কীভাবে না ঘুরতেছে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে ক্লিয়ার একদম স্পষ্ট ধারণা পাবো। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন আসলে কি মিন করতেছে একটু যদি তুমি চিন্তা করো, দেখো এটা আমার একটা পরমাণু, ঠিক আছে? তো এই পরমাণুর মধ্যে এটা আছে তোমার কি, ধরো যে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে কি ধরো যে দ্বিতীয় কক্ষপথ, তারপর এরকম করে ধরো যে তারপরটা হচ্ছে কি তোমার তৃতীয় কক্ষপথ। এরকম করে অসংখ্য পরমাণুর মধ্যে কি থাকে? কক্ষপথ থাকে। আচ্ছা, থাকলো, এটা আমার মুখ্য বিষয় না। তো এই যে বাইরের দিকে যে শক্তি স্তরগুলো, হ্যাঁ, এটা হচ্ছে কি প্রথম কক্ষপথ, প্রথম শক্তি স্তর। তার মানে এটা হচ্ছে প্রথম এন। তাহলে এখানে এন এর মান কত? 1। তারপরটাতে এন এর মান কত? 2। তারপরটা কত? এন এর মান 3। এই জিনিসগুলো তোমার চেনা লাগতেছে না? এই জিনিসগুলো কিন্তু আমরা আগেও দেখে আসছি। কোথায় দেখে আসছি বলো তো? বোর কক্ষপথের বেলা দেখে আসছি। তোমার বিজ্ঞানী বোর, হ্যাঁ, বোর হচ্ছে যে কী করছে, এই কক্ষপথ সম্পর্কে তোমার ধারণা দিছে। তার মানে এই যে এনের যে ধারণাটা, এনের মান 1, এনের মান 2, এনের মান 3, এই জিনিসগুলো আমরা মূলত কার কাছ থেকে নিছি? বোরের কাছ থেকে নিছি, ঠিক আছে? তো এবং তুমি এটাও জেনে আসছো যে এনের মান 1 হলে সেটাকে আমরা কী কক্ষপথ বলি? এল প্রথমটাকে বলি হচ্ছে তোমার কে কক্ষপথ, কে কক্ষপথ। এনের মান 2 হলে সেটাকে বলি আমরা হচ্ছে কি? এল। এনের মান 3 হলে সেটাকে আমরা কি বলি? এম। তো এনের মান এরকম, এনের মান যদি 4 হইতো তাহলে সেটাকে আমি কী কক্ষপথ বলতাম?
n কক্ষপথ। তো এরকম করে আর কি পর্যায়ক্রমিকভাবে তুমি চালাতে পারবো। তো তার মানে কি বোঝাচ্ছে যে এই n এর মান দ্বারা আমরা বুঝতেছি যে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো আছে সেগুলো হচ্ছে কি একটা বৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে। 1 2 3 4 5 এরকম ক্রমান্বয়ে n এর মান অনুযায়ী এগুলো কি আস্তে আস্তে বড় হতে থাকে। n এর মান যত বাড়াবা তত কি তোমার বাড়তে থাকবে। এবং তুমি এটাও পড়ে আসছো, 9 10-এ পড়ে আসছো যে একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে। তো এটা একটা সূত্রের মধ্যে পড়ছিলাম এরকম যে একটি কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে, ঠিক আছে। এটা পড়ে আসছিলাম না যে একটা কক্ষপথে কি যে প্রায় তোমার 2n² সংখ্যক হচ্ছে কি থাকে ইলেকট্রন থাকে। অর্থাৎ দ্যাট মিনস যদি এটা প্রথম কক্ষপথের কথা চিন্তা করো তাহলে প্রথম কক্ষপথ n এর মান যখন 1 হবে, n এর মান যখন কত হবে 1 হবে, তখন এখানে কয়টা ইলেকট্রন থাকে 2 × 1², তার মানে কত 2টা। n এর মান যখন 2 হবে তখন এখানে কি হবে কয়টা ইলেকট্রন থাকবে 2 × 2² 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8টা। n এর মান যখন এরকম তুমি 4 দিলা ধরো তাহলে কত হবে 4 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, সরি এটা n এর মান যদি 4 হয় তখন কয়টা ইলেকট্রন থাকবে 2 × 4² 4-এর উপরে স্কোয়ার করলে কত হয় 16, 16কে 2 দ্বারা ইয়ে করলে কত হয় 32, ঠিক আছে। এর মধ্যে যদি মাঝখানে 3 বসাইতা তাহলে তুমি কয়টা পাইতা 18টা ইলেকট্রন পাইতা। তো এইভাবে কক্ষপথ অনুযায়ী আমরা কি পাই ইলেকট্রন পাই। আচ্ছা এটা তো গেল, আমরা তো এই জিনিসগুলো ছোটোবেলা থেকে জেনে আসছি। আরও ব্যাপার হচ্ছে কি যে এখান থেকে আরও 2টা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাই। কী কী ইনফরমেশন, যে কক্ষপথের আকার, সরি ব্যাসার্ধ সম্পর্কে ধারণা করি। ধরো যে এটা 3 নম্বর কক্ষপথ, তার মানে কি কেন্দ্র থেকে 3 নম্বর কক্ষপথের দূরত্ব কি r3, 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত r3, তাহলে r3 বা এই r3 কতটুকু হবে। আমরা এই যে একটা সূত্র পড়ে আসছি না, যে rn এর একটা সূত্র পড়ে আসছি যে h²/4π² m গুণন n² কত যে এটা পড়ে আসছি না আগেই, যে rn থেকে আমি কি করতে পারবো r3 বের করতে পারবো, r2 বের করতে পারবো। তো এগুলো সব সম্ভব হয়েছে কিসের জন্য, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি n এর সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ n এর মান আমি যত বসাবো 6 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ পাওয়া যাব। তার মানে প্রধান কক্ষপথের সাথে একটা কিসের সম্পর্ক আছে, ব্যাসার্ধেরও একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তো এই সূত্রের সামনে এগুলো সবগুলো যেহেতু ধ্রুবক, তাই এই সূত্রটার একটা শর্টকাটও আছে যে আমরা মাঝে মধ্যে ইউজ করি, এবং এই শর্টকাটটা আসলে বেশি ইউজ করি। সেটা হচ্ছে কত, যে 5.292 গুণন 10⁻11 ইন্টু n² কত জেড মিটার, এক হচ্ছে কি মিটার। তো rn এর তুমি এই সামনের সূত্রটা দেখে আসছো, কিন্তু নিচের এই সূত্রটাকে আমি ওরাইছি কি নাম মনে নেই। তো rn এর জন্য কি আমি এই সূত্রটাকে কি করতে পারি, ইউজ করতে পারি, ঠিক আছে। এই সূত্রটাকে ইউজ করতে পারি। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি, যে আমরা শুধু এই n এর মান দিয়ে কি ব্যাসার্ধই নির্ণয় করতে পারবো না, আমরা ওই সাথে সাথে ওই কক্ষপথটার শক্তি কত হবে সেই শক্তিটাও বের করতে পারবো, ঠিক আছে। সেই শক্তিটাও বের করতে পারবো, এনার্জি শক্তিটা বের করতে পারবো। এবং এটাকে en দ্বারা হচ্ছে যে প্রকাশ করা হয়। আমরা এই সূত্রটাও পড়ে আসছি, হ্যাঁ এই সূত্রটা পড়ে আসছি যে মাইনাস হচ্ছে কত -2 π² m e⁴ ডিভাইডেড বাই h² গুণন z²/n², ঠিক আছে, গুণন z²/n²। এই সূত্রটা পড়ে আসছে, ঠিক আছে, আগেও পড়ে আসছে। ঠিক আছে, দেখো শেষে এই সূত্রটাও কি আমরা আগেও পড়ে আসছি। তবে এইটার একটা এটা আমরা সচরাচর ম্যাথের মধ্যে ইউজ করবো না, আমরা এটার একটা শর্ট ফর্ম আছে, কারণ সামনের এই সবগুলো ধ্রুবক, তো ধ্রুবকের মানগুলো বসাতে একটা শর্ট ফর্ম আছে, সেই শর্ট ফর্মটা ইউজ করবো। আচ্ছা সেই শর্ট ফর্মটা আসলে কি, যে en = -2.18 গুণন 10⁻18 গুণন z²/n², z²
এন স্কোয়ার জুল এককে। এটা হচ্ছে কি এককে? জুল এককে, অর্থাৎ এসআই এককে। তার মানে আমি কি করতে পারি, এনের এই বড় এই সূত্রটা মনে রাখে, নিচের এই যে ছোট যে আমি সূত্রটা দিলাম এটাই হচ্ছে যে মনে রাখবে, এবং এইটাই হচ্ছে যে আমরা পরীক্ষাতে ম্যাথের মধ্যে মেনলি এই অধ্যায় থেকে যে ম্যাথগুলো আসবে দেখবো যে ম্যাথের মধ্যে এই সূত্রটা ইউজ করতেছি। তার মানে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সূত্র, ঠিক আছে। এই রিলেটেড অনেক ম্যাথ আছে যে আমাদের বোর্ড পরীক্ষার সিকিউ এর মধ্যে আসে, সেই সিকিউ এর মধ্যে আমরা কী করব, এই সূত্রটা ইউজ করব, মনে রাখিও। আচ্ছা, এবার আমাদের 2 নম্বর যে কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে যে কি এন দ্বারা আমরা কক্ষপথের আকার বুঝলাম, এবং অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা এই যে ছোট স্মল এল দ্বারা আমরা কক্ষপথের আকৃতি নির্দেশ করি, ঠিক আছে। অর্থাৎ আকৃতি রিলেটেড যে আমাদের কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটা হচ্ছে কি এল। তবে এল দ্বারা এক্স্যাক্ট কি বোঝায় সেটা আরও ভালো করে যদি আমি বলতে যাই, তাহলে এল দ্বারা মূলত বোঝানো হয় উপশক্তি স্তরের ধারণা। উপশক্তি স্তরের ধারণা এটা হচ্ছে মেন, আকৃতির থেকেও মেন ব্যাপার হচ্ছে যে উপশক্তি স্তরের ধারণা। এখন উপশক্তি স্তরের ধারণা কি এটা বোঝার আগে আমাদের পরমাণু রিলেটেড স্পেসিফিক কিছু জিনিস জানতে হবে আরও ভালো করে, যে পরমাণু আসলে এক্স্যাক্ট কীরকম এই জিনিসটা জানতে হবে। ধরো আমি এখন তোমাকে যেটা বুঝাবো এটা হচ্ছে যে কি একদম হায়ার লেভেলের জিনিস, এতদিন আমরা যেগুলো জেনে আসছি সেগুলো 9, 10-এও কিন্তু এই জিনিসগুলো জেনে আসছি, কিন্তু এখন যেটা বুঝবে একটু ভালো করে বুঝবা, কারণ এই জিনিসটার উপরেই ডিপেন্ড করতেছে যে তুমি কোয়ান্টাম সংখ্যাগুলো ঠিকঠাক মতো বুঝতে পারবা কিনা, রিলেট করতে পারবা কিনা। ধরো এটা হচ্ছে আমার একটা পরমাণু, পরমাণুর নিউক্লিয়াস থাকে সবসময় মাঝখানের দিকে, তো পরমাণু এটা হচ্ছে ধরো প্রথম কক্ষপথ, ঠিক আছে। এটা ধরো কি 2 নম্বর কক্ষপথ, ঠিক আছে। এটা হচ্ছে কি 3 নম্বর কক্ষপথ, তারপর তুমি আরও আস্তে আস্তে বাড়ালে 4 নম্বর কক্ষপথ, 5 নম্বর কক্ষপথ, আমি অত দূরে যাচ্ছি না। তো এগুলো হচ্ছে এন এর মান, এটা হচ্ছে এন এর মান 1, এটা হচ্ছে এন এর মান 2, এটা হচ্ছে কি এন এর মান 3, এটা তুমি ভালো করে বুঝলা। এখন এই 1 নম্বর যে কক্ষপথটা আছে না, তোমার কি মনে হয় যে ইলেকট্রনগুলো কি এরকম করে শুধু এই কক্ষপথের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে? না, কক্ষপথের মধ্যে আবার ভাগ আছে, মানে কক্ষপথগুলো আবার ভিতরেও হচ্ছে যে আরও কিছু পথ দেখা যায়। হ্যাঁ, যেমন 1 নাম্বার যে আমার কক্ষপথটা আছে এইটার ভিতরে আরেকটা পথ আছে এরকম গোলাকার পথ, ঠিক আছে। তো এই গোলাকার কক্ষপথটাই হচ্ছে তোমার উপশক্তি স্তর। উপ মানে কি বলো? উপ মানে শক্তি স্তর মানে কি? টোটাল এই গোলাকার শক্তি স্তরটা বোঝাচ্ছে। উপ দ্বারা বোঝায় যে ওইটার ভিতরে আরও কোনো একটা জিনিস, উপশক্তি স্তর মানে শক্তি স্তরের ভিতরে আরও একটা স্তর আছে, সেই স্তরটা হচ্ছে কি উপশক্তি স্তর। তো 1 নম্বর যে তোমার শক্তি স্তর আছে, এই শক্তি স্তরের ভিতরে আরেকটা তোমার শক্তি স্তর আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি এরকম গোলাকার দেখতে। তো এই গোলাকার দেখতে উপশক্তি স্তরের নাম হচ্ছে কি এস, ঠিক আছে। এই উপশক্তি স্তরের নাম কি এস, ঠিক আছে, ওকে। তো 1 নম্বর যে আমার কক্ষপথটা আছে, 1 নম্বর কক্ষপথের মধ্যে কয়টা উপশক্তি স্তর থাকে? একটাই উপশক্তি স্তর থাকে। সেই উপশক্তি স্তরের নাম কি? সেটা হচ্ছে গোলাকার দেখতে, সেটার নাম হচ্ছে কি এস। আচ্ছা, এবার তুমি 2 নম্বর শক্তি স্তরে আসো। 2 নম্বর শক্তি স্তরেরও কিছু উপশক্তি স্তর আছে। কি কি? একটা হচ্ছে এরকম গোলাকার দেখতে, তার মানে কি যেটা গোলাকার দেখতে সেটা অবশ্যই কী হবে? এস হবে। এবং একটা এরকম দেখবে যে ডাম্বেল আকারের, ডাম্বেল আকার বলতে ডাম্বেল দেখো না, এই যে জিম করার সময় যে আমরা ইউজ করি, এই যে এরকম ডাম্বেল আকারের। তার মানে আমরা 2 নম্বর কক্ষপথে কি দেখব? 2 নম্বর কক্ষপথে গেলে দেখব যে একটা গোলাকার উপশক্তি স্তর থাকে আর একটা কি ডাম্বেল আকারের উপশক্তি স্তর থাকে। তো এই ডাম্বেল আকারের যে উপশক্তি স্তরটা এরকম, ঠিক আছে, ডাম্বেলের মতো। তো জিম করার সময় আমরা হাতে নিয়ে এরকম করে জিম করি না, হাতে নিয়ে এরকম করে জিম করি, সেই ডাম্বেলের মতো দেখতে। তো এটার নাম হচ্ছে পি উপশক্তি স্তর, ঠিক আছে। তারপরে 3 নম্বর কক্ষপথ আসো। 3 নম্বর কক্ষপথ যখন তুমি আসবা, তুমি এখানে একটা এরকম গোলাকার উপশক্তি স্তর দেখবা, একটা এরকম হচ্ছে যে ধরো যে ডাম্বেল আকারের ধরো যে একটা উপশক্তি দেখবা, ঠিক আছে। আরও এক ধরনের উপশক্তি স্তর দেখবা এরকম ডাবল ডাম্বেল আকৃতির, অর্থাৎ 2টা ডাম্বেল একসাথে আছে এরকম আকৃতির একটা উপশক্তি স্তর দেখবা। তো এই জিনিসটা হচ্ছে কি ডি, অর্থাৎ যেটা এরকম ডাবল ডাম্বেল, এই জিনিসটা হচ্ছে কত? ডি। তো এই জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে যায় শক্তি স্তর আর উপশক্তি স্তরের মধ্যে পার্থক্য আছে। শক্তি স্তর কিন্তু কি যেগুলো এন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে এন এর মান 1, এটা হচ্ছে এন এর মান 2, এটা হচ্ছে কি এন এর মান 3। তো এন দ্বারা প্রকাশ করা হচ্ছে কি তোমার শক্তি স্তর। কিন্তু আমাদের উপশক্তি স্তর বলতে বোঝাচ্ছে কি যে শক্তি স্তরের ভিতরেও আমরা হচ্ছে কি আরও এক ধরনের এরকম পথ দেখতে পারবো, বিভিন্ন রকমের। সেটা গোলাকার হইতে পারে,
এরকম ডাম্বেল আকারের হতে পারে, আবার এরকম ডাবল ডাম্বেল আকারে হবে। তো সেই জিনিসগুলো হচ্ছে কি উপশক্তি স্তর, সেগুলো হচ্ছে কি SPD। হ্যাঁ, আরেকটা আছে F, ঠিক আছে। তো F এর আকার কীরকম, এটা হচ্ছে আরেকটু জটিল আকার, ঠিক আছে। এখন এফ এর আকারটা কীরকম, এফ এর আকারটা হচ্ছে যে তো আমাদের বইয়ে এরকম করে আলোচনা করা নেই, তো আপাতত তুমি হচ্ছে যে কি এটা নিয়ে অত মাথা ঘামায় না, কিন্তু আমাদের এই তিনটা জিনিস লাগবে, এস এর আকার কীরকম, পি এর আকার কীরকম, ডি এর আকার কীরকম, এইগুলো লাগবে। তো এফ এর আকারটা নিয়ে এখন আপাতত অত চিন্তাভাবনা করার দরকার নেই। তাহলে আমরা কি জানলাম, শক্তি স্তর জানলাম, উপশক্তি স্তর জানলাম। ওকে, এখন উপশক্তি স্তরের যে, আচ্ছা ভুলে গেলাম কি আলোচনা করতেছিলাম। তো কি বলতে চাইলাম যে এল এর মান আসলে কিভাবে নির্ণয় করা হয়। এল এর মান হচ্ছে তোমার শূন্য থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। এল এর মান হচ্ছে কি 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা, এটা দ্বারা আসলে আমি তোমাকে কি বোঝাতে চাইলাম, তাই না? ধরো যে প্রথম শক্তি স্তরের কথা চিন্তা করো। প্রথম শক্তি স্তর কি, এটা আছে যেখানে এন এর মান হচ্ছে কত 1, এন এর মান চিন্তা করো। তো এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে, এল এর মান হবে 0 থেকে কত n-1, অর্থাৎ 0 তোমার থাকবেই, তারপর কত 0 থেকে কত n-1 পর্যন্ত। তো এন এর মান কত 1 এখানে তুমি বসায় দাও, 1 যদি এখানে বসায় দাও কত 1 - 1 কত 0, তার মানে 0, এল এর মান কত 0, ঠিক আছে। তাহলে প্রথম কক্ষপথের ক্ষেত্রে এল এর মান 0, আর এল এর মান যখনই তোমার 0 আসবে তুমি বুঝে নিবা যে প্রথম যে আমার শক্তি স্তরটা আছে, প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, ঠিক আছে। উপশক্তি স্তরে, প্রথম উপশক্তি স্তরে মানে প্রথম শক্তি স্তরে, এন দ্বারা তো তোমার শক্তি স্তর বোঝায়, উপশক্তি স্তর কয়টা, একটা, এবং সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার 1s, ঠিক আছে। 1 দ্বারা বোঝাচ্ছে এন এর মান, আর এস দ্বারা বোঝাচ্ছে কি এল এর মান। 1s দ্বারা কি বোঝাচ্ছে, এটার প্রথম যে 1 সংখ্যাটা, এই 1 সংখ্যাটা আসছে এন এর মধ্যে থেকে, আর এটার যে এস যে সংখ্যাটা আসছে এটা কোথা থেকে, এল থেকে, ঠিক আছে। আমরা যখনই এরকম উপশক্তি স্তর প্রকাশ করব সেখানে কি থাকবে, এন এর মানও থাকতে হবে, কিসের মান থাকতে হবে, এল এর মানও থাকতে হবে, এন আর এল এই দুটো জিনিসের মান থাকবে, অর্থাৎ 1s। আচ্ছা গেল, তাহলে এন এর মান যদি 2 হয় তাহলে কি দাঁড়াবে, এন এর মান যদি 2 হয় এল এর মান কত হবে, কি বলছে যে 0 থেকে n-1 পর্যন্ত, 0 তোমার অলওয়েজ থাকবেই, ঠিক আছে, 0 তোমার অলওয়েজ থাকবেই। তাহলে 0 থেকে কত n-1 পর্যন্ত, এন এর মান কত বসাবে, এখানে 2 বসাবে। তুমি যদি এন এর মান 2 বসাও তাহলে 2 থেকে একবার দিলে কত 1, তাহলে 0 আর কত 1, এই দুইটা সংখ্যা। এবার আমরা কয়টা সংখ্যা পাইছি, একটা পাইছি 0, একটা পাইছি কি 1। তুমি হয়তো 9-10 হয়তো জেনে আসছো, জানছো কি না জানি না, 9-10 আমি ভুলে গেছি নিজেই। তো 0 দ্বারা বোঝায় কাকে, এসকে, কারণ আগে 0 ছিল, 0 থাকার কারণে কি হয়েছে 1s। তার মানে এবার যেহেতু 0 আছে এবারও কি থাকবে, এস থাকবে, তবে এবার আমি আর 1s লিখতে পারবো না, এবার আমি লিখবো 2s, কারণ এন এর মান যখন 2 তখন সেটা কি নির্দেশ করতেছে, 2 নাম্বার কক্ষপথকে নির্দেশ করতেছে, তার মানে 2s। আচ্ছা, যখনই এল এর মান 1 আসবে, এল এর মান 1 দ্বারা ইন্ডিকেট করে, এল এর মান 1 দ্বারা ইন্ডিকেট করে যে এটা পি, তাহলে এটা কত নাম্বার পি, 2p, 2 নাম্বার শক্তি স্তরের কত, পি নাম্বার। তার মানে এখানে আমি লিখে দিই এই জিনিসগুলো, যে এল এর মান এস হচ্ছে তোমার 0 বোঝায়, পি এর মান কত 1 থাকলে সেটা পি, 2 থাকলে সেটা ডি, আর 3 থাকলে সেটা হচ্ছে কত এফ। এই জিনিসগুলো একটু ইন্ডিকেশনটা মনে রাখতে হবে যে কোনটা থাকলে কোন উপশক্তি স্তর হয়, যে 1 থাকলে এস, 2 থাকলে পি, 3 থাকলে কত ডি। তার মানে এখানে আমরা কয়টা, 2 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর পাইলাম, 2টা উপশক্তি স্তর পাইলাম। কয়টা উপশক্তি স্তর পাইলাম, 2টা, কয়টা 2টা, একটা হচ্ছে কত 2s আর একটা হচ্ছে কত 2p। তার মানে এই যে এখানে এসটা তুমি দেখতেছো, এই এসটা হচ্ছে 2s, ঠিক আছে, আর এই যে পিটা দেখতেছো এটা হচ্ছে কত 2p। আর প্রথমে এই যে গোল আকারের উপশক্তি স্তর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি মূলত 1s। এই যে এইরকম করে তোমার জিনিসগুলো আসলে ঘটে। এগুলো কিন্তু একদম পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটন নিউট্রন কীভাবে থাকে একদম বিস্তারিত ধারণা। তারপর এন এর মান তুমি 3-তে আসো, এন এর মান তুমি যখন 3-তে বসাবা তখন এল এর মান কত আসবে, 0 তোমার অলওয়েজ থাকবে, তারপর কত হবে, এখানে 3 বসায় দাও, এখানে 3 বসালে কত আসে 2, কত আসে 2। তার মানে 0 থেকে 0-এর পরে কত হয় 1, 1-এর পরে কত হয় 2, তার মানে কয়টা পেলাম, 3টা পেলাম। তাহলে প্রথমটা কত হবে 3s, তারপর কত 3p, 3d, ঠিক আছে, 3d। কেন, এই যে 0-এর কারণে 3s, 1-এর কারণে
3p, আর 2 এর কারণে 3d। এই যে তুমি যদি এখানে দেখাও, ওই যে এটা হচ্ছে তোমার কত 3s, এটা হচ্ছে তোমার কত 3b, এটা হচ্ছে কত 3d। তো এইভাবে হচ্ছে যে এল এর মান দ্বারা কি বোঝায়, ওই যে উপশক্তি স্তরের কি আকৃতি বোঝায়, ঠিক আছে, কোন উপশক্তি স্তর কীরকম, এবং এল এর মান দ্বারা আমরা কী মূলত কিসের ধারণা পাই, উপশক্তি স্তরের ধারণা পাই। এবং এই সবগুলো জিনিস হচ্ছে যে কে তোমার এগুলো নিয়ে কে কাজ করছে জানো, সমারফিল্ড, বিজ্ঞানী সমারফিল্ড। লিখে দিলাম। তাহলে কি হয়েছে, এলকে অনেক সময় কি বলা হয়, সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কেন সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হচ্ছে, কারণ বিজ্ঞানী সমারফিল্ড এটাকে আবিষ্কার করছে, সিম্পল হিসাব। তাহলে আমরা আশা করি তুমি এই সব এল সম্পর্কে বুঝতে পারছো। তো এবার আমরা আলোচনা করব তোমার 3 নম্বরের যে জিনিসটা আছে, অর্থাৎ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম সম্পর্কে। আচ্ছা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বিজ্ঞানী জিম্যান এই সম্পর্কে প্রথম তথ্য দিছে। জিম্যান, ওই যে আমরা পড়ে আসছিলাম না জিম্যান প্রভাব, স্টার্ক প্রভাব, তো সেই জিম্যান। আচ্ছা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? তো তুমি তো ভালো করেই জানো যে পরমাণুর কেন্দ্রে থাকে কি পজিটিভ চার্জ, এবং বাইরের দিকে এই যে কক্ষপথগুলোর মধ্যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করতেছে, এবং এই ইলেকট্রনগুলো অবশ্যই কি চার্জযুক্ত, তোমার নেগেটিভ চার্জযুক্ত। তো এই যে পজিটিভ আর নেগেটিভ, অর্থাৎ যেখানে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ ইত্যাদি এই চার্জ থাকে, ঠিক আছে, যেখানে তোমার চার্জ থাকে, আমরা ফিজিক্সে গেলে পড়বো এই চার্জের কারণে কি তৈরি হয়, চুম্বক ক্ষেত্র তৈরি হয়, চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আচ্ছা, চুম্বক ক্ষেত্র তৈরি হলো, তার মানে তুমি বুঝতে পারতেছো যে পরমাণুর ভিতরে এই যে ইলেকট্রন আর প্রোটনের কারণে কি তৈরি হচ্ছে, যে চার্জ তৈরি হচ্ছে, চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তো এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে কি হয়, যে এই যে ইলেকট্রনগুলো তোমার থাকে, সেই ইলেকট্রনগুলো বিভিন্ন দিকে হচ্ছে যে ছড়াই ছিটাই হচ্ছে যে ঘোরাফেরা করে, ঠিক আছে। তো এই যে ইলেকট্রনগুলো কোথায় কিভাবে ছড়াই ছিটাই ঘোরাফেরা করতেছে না করতেছে, অর্থাৎ ইলেকট্রনের দিক বিন্যাস নিয়ে তোমার কি করছে, বিভিন্ন যে অরবিটালগুলো, যে অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে তোমার ছড়াই ছিটাই থাকে, এই জিনিসগুলো ব্যাখ্যা করা হয় কি, হ্যাঁ, তোমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ অরবিটালে ইলেকট্রনের দিক বিন্যাস, ঠিক আছে, কি হয়, যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা মূলত কি করা হয়, অরবিটালে ইলেকট্রনের দিক বিন্যাস নিয়ে হচ্ছে আলোচনা করা হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এইটার একটা সূত্র আছে, অর্থাৎ চুম্বক কোয়ান্টাম সংখ্যার একটা সূত্র আছে। কি সূত্র? এটা তো এম দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তো এই এম এর মান কিভাবে তোমার ইন্ডিকেট হয়, যে শূন্য আমার থাকবে, শূন্য সহ প্লাস মাইনাস এল অবধি, ঠিক আছে, শূন্য সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। আচ্ছা, এই কথাটার মানে কি, যে এম এর মান শূন্য সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। ধরো একটু আগে আমরা উপশক্তি স্তর সম্পর্কে জানলাম না, একটু উপশক্তি স্তর সম্পর্কে কি জানলাম, যে যদি সেটা এস উপশক্তি স্তর হয়, তাহলে এস উপশক্তি স্তর হলে এল এর মান কত হবে, এল এর মান হবে 0, ঠিক আছে। এস উপশক্তি স্তর হলে এল এর মান 0, ওই যে লিখে দিয়েছি এস এর জন্য এল এর মান কত 0। এবং তাহলে এম এর মান কত হবে, তখন তুমি এল এর মান যখন জানবা যে 0, তখন সেইখান থেকে তুমি এম এর মান বের করতে পারো। এম এর মানও কত হবে, 0, ঠিক আছে, এম এর মানও 0। ওকে, এবার এস পি উপশক্তি স্তরের জন্য তুমি আসো, পি উপশক্তি স্তর হলে তাহলে এল এর মান কত হবে, এল এর মান হবে 1। আচ্ছা, এল এর মান যখন 1 হবে, তখন আমাকে এম এর মানটা কীভাবে ইন্ডিকেট করতে হবে, 0 আমাকে নিতে হবে, 0 সহ কি প্লাস মাইনাস এল, তার মানে মাইনাস এল এর মান কত 1, তাহলে 0 থেকে কত প্লাস মাইনাস এল, তাহলে -1, 0, +1, কয়টা মান পাইলাম আমরা, 3টা মান পাইলাম, দেখছো। এইভাবে, এই কারণে আমি বলছি যে 0 সহ প্লাস মাইনাস এল, যেহেতু এর আগের বার এল এর মান 0 ছিল, এই কারণে এম এর মান 0 হয়ে গেছে, কিন্তু এবার হচ্ছে এল এর মান কত 1, এই কারণে এম এর মান হচ্ছে যে -1, 0, +1, এই 3 ভাগে গেছে, তোমার ভাগ হয়ে গেল। নেক্সট তুমি যদি এটা এর জন্য চিন্তা করো, ডি উপশক্তি স্তরের জন্য চিন্তা করো, যে ডি উপশক্তি স্তর হলে
এল এর মান কত হবে 2 হবে, তাহলে এম এর মান কত হবে, এম এর মান হবে -2 -1 0 +1 +2, অর্থাৎ কয়টা আমি মান পাইলাম এম এর 5টা মান পাইলাম। ওকে, এই যে সংখ্যাগুলো 0 -1 0 +1 -2 এই জিনিসগুলো আসলে কি নির্দেশ করতেছে, এরা সবাই মূলত নির্দেশ করতেছে অরবিটালকে। কাকে নির্দেশ করতেছে, অরবিটালকে। অর্থাৎ এই যে প্রতিটা সংখ্যা হচ্ছে কি অরবিটাল। প্রতিটা সংখ্যা কি নির্দেশ করতেছে, অরবিটাল নির্দেশ করতেছে। তার মানে এস উপশক্তি স্তরের কয়টা অরবিটাল আছে, একটা। কয়টা অরবিটাল আছে, একটা। পি উপশক্তি স্তরের কয়টা অরবিটাল আছে, 3টা। এবং ডি এর কয়টা উপশক্তি স্তর আছে, অরবিটাল আছে, 5টা। ঠিক আছে। তো আমার সময় হইতো কি যে আমি গুলাই ফেলতাম যে আচ্ছা, আমার সময় আমি কি করতাম যে এই উপশক্তি স্তর আর অরবিটাল এই দুটো টার্মকে একই রকম মনে করতাম। ঠিক আছে। অরবিটালের ইংলিশ আসলে শক্তি স্তরের ইংলিশ হচ্ছে শেল বা কক্ষপথ বা শক্তি স্তর, আর এটার নাম হচ্ছে তোমার উপশক্তি স্তরের নাম হচ্ছে সাব শেল, আর এটা হচ্ছে কি অরবিটাল। এই দুইটা জিনিস অনেকটা কাছাকাছি হইলেও আসলে এই দুইটা জিনিস কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে। আমাদের এই স্যারের যে বইটা আছে এই বইতে উপশক্তি স্তর আর অরবিটালকে অনেক সময় মিশায় ফেলানো হয়েছে। মানে তুমি পড়তে গেলে কনফিউজ হয়ে যাবা যে কখনো বলতেছে উপশক্তি স্তর, কখনো বলতেছে অরবিটাল, এই জিনিসটাকে মিশায় ফেলা হয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি যদি এটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন উপশক্তি স্তর দ্বারা আমরা কি বলতেছি, যে শক্তি স্তরের ভিতরে যেগুলো থাকে, শক্তি স্তরের ভিতরে কি আছে, এস আছে, পি আছে, ডি আছে, অর্থাৎ 3S 3P 3D 2S 2P 3D, এই জিনিসগুলো হচ্ছে উপশক্তি স্তর। আর অরবিটাল হচ্ছে কি, যে উপশক্তি স্তরের ভিতরে আরও তোমার কিছু কক্ষ থাকে, অর্থাৎ উপশক্তি স্তরের ভিতরেও কি থাকে, ভাগ থাকে। ঠিক আছে। যেমন এই দেখো, এস উপশক্তি স্তরের ভিতরে একটাই ভাগ থাকে। ঠিক আছে। এক্স উপশক্তির ভিতরে কয়টা ভাগ থাকে, এরকম একটাই ভাগ থাকে। পি উপশক্তি স্তরে 3টা ভাগ থাকে। কয়টা ভাগ থাকে, পি উপশক্তি স্তরে 3টা ভাগ থাকে। অর্থাৎ এই যে আমি এই যে 3P-তে দেখতেছি না, এই যে এরকম একটা এটার ভিতরে কয়টা ভাগ আছে, 3টা ভাগ আছে। আমি যদি ভাগ করি, এটাকে কয় ভাগে ভাগ করতে পারবো, 3 ভাগে। ঠিক আছে। আবার ডি উপশক্তি স্তরকে যদি তুমি একটু যাও, তাহলে এটাকে তুমি কয় ভাগে ভাগ করতে পারবা, 1 2 3 4 5 ভাগে ভাগ করতে পারবা। কয় ভাগে ভাগ করতে পারবা, 5 ভাগে ভাগ করতে পারবা। এবং আরও একটা মজার জিনিস হচ্ছে যে প্রতিটা ভাগে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে, 2টা। প্রতিটা ভাগে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 2টা। একটা থাকবে এরকম একদিকে, একটা থাকবে কি তার বিপরীত দিকে, এরকম। মানে প্রতিটা ভাগে সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে, 2টা করে ইলেকট্রন থাকতে পারবে। এই জিনিসটা মাথায় রাখবে। তার মানে এস উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 2টা। এই দেখো প্রথম কক্ষপথে যে এস আছে না, এসে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। ঠিক আছে। এবং আমরা কিন্তু তাই পড়ে আসছি যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রনই কিন্তু থাকে। ঠিক আছে। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, মানে প্রথম কক্ষপথের প্রথম শক্তি স্তরে যে 2টা ইলেকট্রন থাকে, ওই 2টা ইলেকট্রনই কিন্তু আমরা হিসাব করি। এবার তুমি যদি চিন্তা করো যে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে, ওই যে 2n² সূত্র দিয়ে আমরা পড়ে আসছি। 2n² সূত্র থেকে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা, 8টা। কিভাবে 8টা থাকতেছে দেখো, SA থাকে 2টা, তাহলে পিতে কয়টা থাকবে, পিতে থাকবে 6টা ইলেকট্রন। কেন 6টা ইলেকট্রন থাকবে দেখো, পি এর ঘর কয়টা, 1টা 2টা 3টা। প্রতি ঘরে যদি 2টা ইলেকট্রন থাকে, তাহলে পিতে মোট কয়টা ইলেকট্রন থাকবে, 6টা। পিতে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 6টা। তার মানে এইখানে কয়টা ইলেকট্রন থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 4টা 5টা 6টা। তো এইভাবে তুমি এখন হিসাব করে দেখো দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতেছে। পিতে হচ্ছে তোমার 6টা, আর হচ্ছে এসে কয়টা, 2টা 8টা। এই কারণে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে। তৃতীয় কক্ষপথে আমরা কয়টা হিসাব করে আসছি, এই সূত্র থেকে তুমি যদি সম্পূর্ণ তৃতীয় কক্ষপথের ইলেকট্রন হিসাব করো, তাহলে কয়টা থাকবে, 18টা। ঠিক আছে। এখন 18টা কীভাবে থাকে তুমি একটু হিসাব করে দেখো। এসে থাকে 2টা, কয়টা, 2টা। পিতে থাকে কয়টা, 6টা। এসে থাকে কয়টা, 2টা। আর ডিতে কয়টা থাকবে, 10টা। 10টা কেন 10টা থাকে, কারণ ডি এর ঘর হচ্ছে কয়টা, 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে। ডিতে থাকে 5টা, 10টা ইলেকট্রন। তাহলে এখন হিসাব করো 10 6 16 আর 2 18। এই কারণেই বলা হয়ে থাকে যে 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 18টা ইলেকট্রন থাকে। ঠিক আছে। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে আসলে
যে শক্তি স্তর আর উপশক্তি স্তরের মধ্যে পার্থক্য কী। শক্তি স্তর হচ্ছে যে কি প্রধান কক্ষপথটা, উপশক্তি স্তর হচ্ছে কি ওই প্রধান কক্ষপথের ভিতরে অন্য ডাম্বেল গোলাকার আকৃতি থাকে সেগুলো। আবার অরবিটাল কি, অরবিটাল হচ্ছে সেই উপশক্তি স্তরের ভিতরে আরও কিছু ঘর থাকে, সেই ঘরগুলো হচ্ছে কি তোমার উপশক্তি স্তর। ঠিক আছে, তো এই যে পি এর আমি 3টা অরবিটালের কথা বললাম না, 3টা ঘরের কথা বললাম না, তো এই পি এর 3টা ঘরের কিন্তু আলাদা আলাদা নাম আছে। এই পি এর যে আমি 3টা ঘরের কথা বললাম না, এই 3টা ঘরের কিন্তু আলাদা আলাদা নাম আছে। একটাকে বলা হয় তোমার পি এক্স, একটাকে বলা হয় পি ওয়াই, আর একটাকে কী বলা হয় পি জেড। এই জিনিসগুলো হচ্ছে কি তোমার অরবিটাল। পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, পি জেড অরবিটাল, সরি এটা হচ্ছে পি জেড অরবিটাল। তাহলে ডি এরও হচ্ছে যে কি, ডি এরও এরকম 5টা আছে, ডি এরও এরকম 5টা ঘরের 5টা আলাদা আলাদা নাম আছে, 1 2 3 4 5। একটা হচ্ছে তোমার ডিএক্স, নামগুলো হচ্ছে না, দাঁড়াও সরি, ডিএক্স না, ডি এরগুলো হচ্ছে ডি, প্রথমটা হচ্ছে ডি এক্স ওয়াই, তারপরটাকে বলা হয় ডি ওয়াই জেড, তারপরে কত ডি জেড এক্স। এবার 4 নম্বরটাকে বলা হয়, এটাকে বলতে পারো যে ডি জেড স্কোয়ার। কয়টা গেল? 4 নম্বর, 1 2 3 4টা, 4টা গেল। 5 নম্বরটার নাম হচ্ছে যে ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এগুলো হচ্ছে এরকম, এই 5টা, ডি এর 5টা মনে রাখেও। আমরা পরবর্তীতে টপিকে যখন যাব তখন দেখবো যে এরা আবার দেখতে কীরকম হয়, পি এক্স দেখতে কীরকম, পি ওয়াই দেখতে কীরকম, পি জেড দেখতে কীরকম, ডি এর 5টা দেখতে কীরকম। এই জিনিসগুলো সম্পর্কেও পরবর্তী কোনো না কোনো লেকচারে হচ্ছে আলোচনা করবো। তারপরে আশা করি বুঝতে পারছো যে 3টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কী কী আমরা জানলাম। এবার 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এই স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস বা এমএস দ্বারা হচ্ছে যে প্রকাশ করা হয়। আচ্ছা, এই ব্যাপারটা আসলে কি এক্সাক্ট? ধরো একটু আগে দেখে আসলাম না যে অরবিটাল, ধরো এটা আমার হচ্ছে কত 1s অরবিটাল, ঠিক আছে 1s অরবিটাল। তো একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা, এর বেশি কিন্তু থাকতে পারবে না। সেই 2টা ইলেকট্রনের একটা থাকবে হচ্ছে যে একদিকে, আর একটা অরবিটাল থাকবে কি বিপরীত দিকে, ঠিক আছে বিপরীত দিকে। অর্থাৎ ওই অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো কি একটা পজিটিভ দিকে ঘুরবে আর একটা কি নেগেটিভ দিকে ঘুরবে, ঠিক আছে। তো এই কারণে স্পিন কোয়ান্টাম সংখ্যা কি, একটাকে হচ্ছে তোমার প্লাস হাফ দ্বারা বলা হয়। ধরো যে এইটা হচ্ছে তোমার অরবিটালটা, ধরো যে এইটা হচ্ছে তোমার একটা অরবিটাল, ধরে নিলাম যেটা হচ্ছে 1s অরবিটাল, ঠিক আছে 1s অরবিটাল। তো সেই 1s অরবিটালকে 2 ভাগে ভাগ করো, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তো ইলেকট্রন করে কি, একটা ইলেকট্রন এই দিক থেকে এই দিকে আসে, ঠিক আছে এই দিক থেকে এই দিকে যদি হচ্ছে যে ঘুরে, আরেকটা ইলেকট্রন উল্টা দিক থেকে ঘুরে, এই দিক থেকে এই দিকে ঘুরে। তো এইটার জন্য হচ্ছে প্লাস হাফ, মানে প্রথম যে ঘুরতেছে এটার জন্য প্লাস হাফ, এবং দ্বিতীয় দিকে যে ঘুরছে এটার জন্য কি মাইনাস হাফ। এটা কিসের ভিতরে? এটা অবশ্যই হচ্ছে কিসের ভিতরে? অরবিটালের ভিতরে। ওকে, আচ্ছা, এই যে ইলেকট্রনের এরকম অর্ধমুখী ঘূর্ণনের কারণেই কিন্তু আসলে তোমার চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তবে একটা শর্ত আছে। শর্তটা কি, যে ধরো যে এখানে সর্বোচ্চ অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। যদি কখনো একটা ইলেকট্রন থাকে তাহলে কি হবে, যে শুধু হয় পজিটিভ দিকেই ঘুরবে, অথবা কি ধরো যে এরকম একটা কোনো একটা অরবিটালে একটা ইলেকট্রন আছে, তো সে কী করবে, যে একই দিকে মনে করো বারবার ঘুরতেছে, ঠিক আছে প্লাস হাফ অংশটুকু দিয়ে বারবার ঘুরতেছে। তার মানে এখানে কি একদিকে ঘোরার কারণে এইখানে একদিকে শুধু একটা ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হবে, একদিকে তোমার চার্জ ক্ষেত্র তৈরি হবে। তো সেইখান থেকে আমাদের কি হয়, চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। কিন্তু যদি 2টা ইলেকট্রনই থাকে তাহলে চৌম্বক ক্ষেত্র ওইভাবে কার্যকর হয় না। ইলেকট্রন কখন চৌম্বক ক্ষেত্র কার্যকর হবে, যখন যদি 2টা ইলেকট্রনের পরিবর্তে অরবিটালে একটা ইলেকট্রন থাকে। এটা আলাদা করে জানাই দিলাম। ওকে, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ কি জানো, যে আমাদের আসলে হিসাব করতে হবে। যে পরীক্ষার সময় এরকম কোশ্চেন করে মাঝে মধ্যে, যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে, কোয়ান্টাম সংখ্যা বলতে কি কি, যে এন এল এম এস, এই যেগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এগুলো ব্যবহার করে কি করো,
শক্তি স্তরে ইলেকট্রন হিসাব করো, কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে শক্তি স্তরে ইলেকট্রন হিসাব করো। এটা মনে করো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে আমি কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে কীভাবে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা গণনা করবো, এবং এটা পরীক্ষাতে মনে করো কোনো না কোনো প্রতিবারই হচ্ছে যে কোনো না কোনোভাবে আসে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি NLMS এই মানগুলো ব্যবহার করে কীভাবে কোনো একটা কক্ষপথের ইলেকট্রন হিসাব করব সেটা হচ্ছে দেখা। এটা এর জন্য আমাদের বইয়ে একটা ছক আছে, হ্যাঁ, এটা হচ্ছে তুমি দেখবা যে তোমার বইয়ে দেওয়া আছে সারণী 2.1। তো এই সারণীটাতে কী বলছে আমরা মূলত সেটা বুঝবো। আচ্ছা, তোমার এই ক্ষেত্রে আমরা ছকের মধ্যে যে হেডিংগুলো রাখছি 1 2 3 4 5 6টা, তো তোমাদের বইয়ে আরও কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9টা দেওয়া আছে, বেশি করে দেওয়া আছে। আমাদের অতগুলো দরকার নেই, আমাদের মেইন জিনিসগুলো বুঝলে হবে, ঠিক আছে? আমরা মেইন জিনিসগুলোই হচ্ছে জানবো। তো ধরো যে কক্ষপথের নাম বলতে ওই যে KLMN ওই রকম, ধরো যে কে কক্ষপথ, প্রথম কক্ষপথ সম্পর্কে আমরা জানতেছি। তো প্রথম কক্ষপথে আসলে কি হয়? প্রথম কক্ষপথে n এর মান কত হয় বলো তো? n এর মান হয় 1। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, l এর মানের আমি সূত্র কি পড়ছি? l এর মানের সূত্র পড়ছি যে 0 সহ কি 0 সহ প্লাস মাইনাস l, কি পড়ছি? 0 সহ প্লাস মাইনাস l, এটা সূত্রটা পড়ছি 0 সহ না 0 থেকে, সহ না 0 থেকে n-1 পর্যন্ত। তো 0 থেকে n-1 পর্যন্ত, তার মানে l এর মান কত আসবে? 0ই আসবে, ঠিক আছে? কারণ n এর মান তুমি যদি এখানে 1 বসো তাহলে কত আসে? 0ই আসে। তাহলে l এর মান কত আসলো? 0, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা গেল সহকারী কোয়ান্টাম সংখ্যা। তারপরে কত? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি হয়? যে এটা সূত্র আমরা কি পড়ছিলাম? এটা সূত্র অরবিটাল। এটা সূত্রটা মূলত এরকম পড়ছিলাম যে 0 সহ প্লাস মাইনাস l পর্যন্ত, অর্থাৎ m এর মান ডিপেন্ড করবে কিসের উপর? l এর মানের উপর, ঠিক আছে? আচ্ছা, l এর মান যেহেতু 0, m এর মানও তাহলে কত হবে? 0 হবে, আর অন্য কিছু হওয়ার চান্স নাই। আচ্ছা, m এর মান 0 হওয়া মানে কি? ওটা কোন অরবিটাল নির্দেশ করা বলো তো? এটা হচ্ছে s অরবিটাল নির্দেশ করা। তার মানে সেই অরবিটালের নাম হবে কত? 1s। কত অরবিটাল হবে? 1s, ঠিক আছে? m0 এর কারণে 1s অরবিটাল হলো। আচ্ছা, তাহলে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? তাহলে 1s অরবিটালে কয়টা? 2টা ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এটাকে লিখবা কীভাবে আসলে? এই স্পিন কোয়ান্টাম সংখ্যাটা দেখানোর কোনো প্রয়োজন ছিল না, আমাদের ওই l আর m এর মান দিয়েই কিন্তু ইলেকট্রন সংখ্যা হিসাব করে ফেলা যায়। তো তারপরে তুমি লিখবা যে 1s অরবিটালে 1 গুণন প্লাস হাফ কমা মাইনাস হাফ ইজ ইকুয়াল কত? 2টি ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রন, একটা প্লাস হাফ মাইনাস হাফ, কত? 2টা, কারণ 1s অরবিটালে 2টা, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে কি মাইনাস হাফ, মিলে 2টা ইলেকট্রন থাকে। তাহলে মোট ইলেকট্রন কয়টা থাকলো? মোট ইলেকট্রন থাকলো কয়টা? 2টা। মোট ইলেকট্রন কয়টা পেলাম? এই 2টাই, ওই এর মধ্যে যেটা আছে। আচ্ছা, এবার আসো, আমি যখন এটাকে 2 বসাবো, ঠিক আছে? 2 বসাবো, অর্থাৎ কে এর পরে কি শেল? কে এল শেল। এল শেল যখন, এল শেল বলতে বোঝায় 2 নম্বর কক্ষপথ, অর্থাৎ এন এর মান কত আসবে? 2 আসবে। ওকে, ঝামেলা হয়েছে কি যে এন এর মান যখনই 2 হয়ে যাবে, আচ্ছা, এন এর মান যখনই 2 হয়ে যাবে তখন কি হবে? যে এল এর মানে সূত্র কি? 0 থেকে n-1। এখানে যদি তুমি n এর জায়গায় 2 বসাও তাহলে কত? 2 বসালে হয় একটা হচ্ছে তোমার 1, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত। একটা হচ্ছে তোমার এল এর মান আসবে 0, আর একটা এল এর মান কত আসবে? 1। এই যে ভাগ হয়ে গেল। আচ্ছা, এল এর মান যখন 0 তখন এম এর মান অটোমেটিক কী হয়ে যাবে? 0, সূত্র অনুযায়ী। সূত্র হচ্ছে কি যে 0 সহ প্লাস মাইনাস 1 এল পর্যন্ত। তো এম এর মান যদি হচ্ছে তুমি এল এর মান যদি তুমি এখানে দাও 0 বসায় দাও, এল এর মান যদি 0 বসায় দাও তাহলে 0 হয়। আর এল এর মান যদি 1 বসায় দাও তাহলে কত হবে? এল এর মান আসবে 3টা,
এম এর মান কয়টা আসবে? 3টা আসবে, ঠিক আছে? 3টা কী কী মান আসবে? একটা আসবে +1, হ্যাঁ, একটা আসবে তোমার 0, আর একটা আসবে কত? -1, বা -1টাকে আগে রাখতা, আমরা তাই করি, -1টা সর্বপ্রথমে, যে -1 0 +1 3টা, ঠিক আছে? তাহলে কয়টা অরবিটাল পাইলাম আমরা? এখানে পাইলাম 3টা অরবিটাল। কয়টা অরবিটাল পাইলাম? 3টা অরবিটাল। তার মানে এই অরবিটালটার নাম আসলে তুমি কি রাখতে পারো? ঠিক আছে, এই অরবিটালের নাম তুমি কি রাখতে পারো? যে 2px 2py 2pz, ঠিক আছে? এটা অরবিটালের নাম রাখা যায় যে 2px, শূন্যের জন্য 2py, আর এটার জন্য 2pz। তো এই জিনিসটা না দিলেও হবে। দাঁড়ান, এম এর এই 3টা মান দ্বারা আমরা বুঝতে পারবো যে এখানে কয়টা অরবিটাল আছে? 3টা, ঠিক আছে? তাহলে এখানে ইলেকট্রন কয়টা থাকবে? স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী বোঝাবে? যে এম এর মান যেহেতু কয়টা? 3টা, তাহলে অরবিটাল কয়টা? 3টা, তাহলে 3 গুণন 2, কয়টা ইলেকট্রন পাবো? 6টা, ঠিক আছে? 2 বলতে বোঝাচ্ছি যে +1/2 আর -1/2, +1/2 -1/2 2টা, তাহলে কয়টা ইলেকট্রন পাবো? 6টা। কয়টা ইলেকট্রন পেলাম? 6টা। আচ্ছা, আর এম এর মানের কারণে কয়টা? এম এর মান 0 মানে কয়টা ইলেকট্রন বোঝায়? একটা অরবিটাল বোঝায়। একটা ইলেকট্রনে কয়টা অরবিটাল থাকে? 1 গুণন 2, একটা অরবিটালে 1 গুণন 2, অর্থাৎ 2টা থাকে, 2টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? তাহলে মোট ইলেকট্রন কয়টা হলো? মোট ইলেকট্রন হলো এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে কয়টা? 6টা। 6 আর 2 কয়টা? 8টা, ঠিক আছে? 6 আর 2 8টা। দেন আসো 3টা যদি হয় তোমার ইয়ে, ঠিক আছে? 3টা যদি হয় তোমার, তো 3টা হলে নাম কি হচ্ছে? KLM। 3টা হলে নাম কি হচ্ছে? M। তো M যখনই হবে তখন তুমি জিনিসটাকে কীভাবে চিন্তা করবা? N এর মান হয়ে যাচ্ছে 3। আচ্ছা, N এর মান 3 হলে L এর মান কত কত হবে? L এর মান হচ্ছে 0 থেকে n-1, তাহলে N এর মান এখানে 3 বসায় দাও, তাহলে কত হয়? 2, 0 থেকে 2, তার মানে একটা মান হবে 0, একটা মান হবে 1, একটা মান হবে কত? 2। তাহলে এর জন্য তুমি 3টা ঘর বানায় নিবা, 0 1 2। ওকে, ডান। তো এগুলো হচ্ছে কিসের মান? এল এর মান। এল এর মান হচ্ছে যে একটা 0, এল এর মান হচ্ছে একটা 1, আর এল এর মান হচ্ছে একটা 2, 3টা মান। আচ্ছা, এল এর মান যদি 0 থাকে তাহলে এম এর মান কত হবে? 0, এটা নিয়ে তোমার কোনো সমস্যা নেই। এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? 3টা হবে। কি কি? যে -1 0 +1, -1 0 +1। তবে পার্থক্যটা হলো যে এর আগেরগুলো ছিল 2px 2py 2pz, আর এবার হবে 3px 3py 3pz, যেহেতু এটা হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে যে ইয়ে, তার মানে এম এর মান হচ্ছে এগুলো। আর এল এর মান তাহলে এল এর মান যখন 2 তখন এম এর মান কত? এল এর মান যখন 2 তখন এম এর মান কত? হিসাব করো, ওই যে উপরের দিক দিয়ে হিসাব করবা। কীভাবে হিসাব করবা? যে এখানে তুমি 0 সহ +-L 2, 0 থেকে +-2 পর্যন্ত নিতে হবে, অর্থাৎ -2 -1 0 +1 +2, তখন হবে 5টা 0 সহ +-1, 0 সহ +1 -1, 0 সহ +2 -2, সরি +-1 বলছি, +-L, অর্থাৎ +-2 পর্যন্ত। ওকে, তো এইভাবে আছে। তুমি কয়টা অরবিটাল পেলো? 5টা। এখানে কয়টা পাইছো? 3টা। এখানে কয়টা পাইছো? 1টা। তার মানে এখানে হবে 1 গুণন 2, 2টা ইলেকট্রন পাবা। এখানে হচ্ছে কয়টা পাবা? 1 গুণন 2, এটা হচ্ছে কত? 1 গুণন 3 গুণন 2, যেহেতু 3টা অরবিটাল তাহলে কত? 3 গুণন 2, 6টা ইলেকট্রন। আর এখানে তোমার কয়টা ইয়ে থাকবে? যে 5টা, 5 গুণন 2, 5 দুগুণা কত? 10টা ইলেকট্রন। চিত্রের মাধ্যমেই কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝে আসছি। তার তাহলে মোট কয়টা ইলেকট্রন হলো? এইটা না দিলে হইতো, এই জায়গাটাতে না কাটলেও হইতো। তাহলে কত হলো? 10 আর 16 আর দিয়ে কত? 18। তাহলে এখানে তুমি কয়টা ইলেকট্রন পাবা? 18টা, ঠিক আছে? তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন পাইলা? 2টা, 8টা, এখান থেকে পাইলা 18টা, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি তুমি তার পরেরটাতে যদি চিন্তা করো, কে এল এম এন এর কথা যদি চিন্তা করো, তাহলে কী হয় বলো? তখন হবে এন এর মান কত? 4। তখন এইরকম এল এরও কয়টা মান আসবে? 4টা মান আসবে। একটা আসবে 0, একটা আসবে 1, একটা আসবে 2, একটা 3। তো এইটা হচ্ছে তোমার হোমওয়ার্ক।
তুমি সেম ছক দিয়ে হিসাব করবা যে এখানে তোমার ইলেকট্রন মিলবে 32টা ইলেকট্রন মিলাবা, অর্থাৎ 4 নম্বর কক্ষপথে যে 32টা ইলেকট্রন আছে সেই 32টা ইলেকট্রন কি তুমি মিলাবা, এন এর মান যদি 4 হয় তাহলে 32টা ইলেকট্রন কীভাবে মিলবে সেটা হচ্ছে তোমাকে মিলাইতে হবে। এবং মজার ব্যাপার আছে, এটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসছিল 2018 সালে 17 সালে। এটা উদাহরণ তোমার বইয়েই উদাহরণ দেওয়া আছে 2.12, সমাধানকৃত সমস্যা 2.12। এখন তোমার বই একটু আলাদা সিস্টেমে করে দেওয়া আছে, ঠিক আছে, ভাষায় লেখা আছে। তো তুমি কখনোই ভাষায় লিখবা না, তুমি এরকম ছক কেটে দেখাবা, উপরের এই প্রতিটা হেডিংয়ে তোমার ঠিক রাখতে হবে। আর শেষে কী করবা, এন এর মান 4 দেখায় হচ্ছে যে তুমি এরকম ছক কাটবা এন এর মান 3 এর জন্য। অর্থাৎ ওরা তোমাকে এন এর মান 4 এর জন্য হিসাব করতে বলছে, অর্থাৎ 4 নাম্বার কক্ষপথ কত কয়টা, অর্থাৎ 32টা যে ইলেকট্রন আছে সেটা হিসাব করতে বলছে। মানে এগুলো লাগবে না, শুধু 4 নাম্বারটার জন্য যে যে ছক হবে সেই ছকটা, এটা তুমি হোমওয়ার্ক করে আমাকে দেখাবা। ওকে, তোমার পরের টপিক হচ্ছে যে 4টা কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। আচ্ছা দেখো, 4টা কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি ওই আমরা যেগুলো আলোচনা করছি সেগুলোই, হ্যাঁ, নতুন করে এখানে কিছু নেই, ওই সেম লেখায় বারবার লেখা হয়েছে। তো আমি তোমার এই পয়েন্টটা কী করছি, দাগাই দিছি, ঠিক আছে, এই পয়েন্টটা কী করছি, দাগাই দিছি। তো তুমি কী করবা, যে দাগানো অংশটুকু হচ্ছে যে পড়ে নিবা, তাহলে হচ্ছে হয়ে যাবে।